আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে, সিজন 2, পর্ব 2। লেখনীতে ফারজানা মনি। বেলা 12টা বাজে। মেঘ রুমে গিয়ে আবিরের শান্ত মুখের পানে তাকিয়ে আছে। এই ঘুমন্ত পুরুষটি একান্তই মেঘের ব্যক্তিগত পুরুষ। হঠাৎ আবির চোখ বন্ধ রেখে বলে উঠল, বউ, এভাবে তাকিও না প্লিজ, আমার লজ্জা লাগে। মেঘ চোখ সরিয়ে নিল আর বলল, বেলা 12টা বাজে, এবার তো জেগে উঠুন, আমি মিমের রুমে যাচ্ছি রেডি হতে। আপনি উঠে নামাজে যান। বলেই মেঘ চলে গেল। আবির অবাক, যা, এর আবার কি হলো? আমার লজ্জা লাগলে কি আমি বলতেও পারবো না? এই জন্যই লোকেরা বলে বউয়ের মন বোঝা নয় রে নয় সোজা। বলে আবির তোয়ালে কাঁধে তুলে গোসলে ঢুকলো। মিম আর মেঘ সাজতে বসেছে। পুরো ঘর এলোমেলো করে নিয়েছে। তখনই রুমে আদি ঢুকলো। বলল, তোমরা কি করছো? মিম, কেন? আদি, আম্মু বলেছে আজকে রেডি হতে দেরি হলে রেখে চলে যাবে। মিম, তুই কি আমাদের এটা বলতে এসেছিস নাকি অন্য কোনো মতলবে? আদি, না মানে, আসলে তোমাকে দেখতে এলাম। মিম, দেখা শেষ? তাহলে এখন বের হয়ে যা রুম থেকে। আদি, ভাবছি। মিম, কি? আদি, তোমাকে তেঁতুল গাছের পেতনির মতো লাগছে, শেওড়া গাছেরও। মিম, আদির বাচ্চা আদি। বলেই মিম চিৎকার দিল। আদি ছুটে বোদর। মিম কাঁদো কাঁদো হয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। আপু, তুমি আদিকে কেন কিছু বললে না? ও আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছে। মেঘ, শেওড়া গাছের পেতনিও বলেছে, সেটা কেন বলছিস না? মিম, আপু তুমিও? মেঘ মিমের রাগ বুঝতে পেরে পড়ল। সুন্দর লাগছে মিম, মনে হচ্ছে রাজকন্যা রাজকন্যা ভাব, শুধু একটা রাজপুত্রের অভাব। মাত্র এসএসসি দিয়ে কলেজে ওঠা কিশোরীর মনে আবেগের সাদা মেঘ উড়ে আজকাল। শাড়ি অপছন্দ করা মেয়েটাও এখন শাড়ি দেখলে তাকিয়ে থাকে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক পরে। মাঝে মাঝে ললাটের নিচে দু ভ্রুযুগলের মাঝে ছোট্ট একটা টিপ পরে নিজেকে সাজিয়ে নেয়। মেঘের মুখে রাজপুত্রের কথা শুনে লাজে রাঙা হয়ে উঠেছে তার চোখ মুখ। মুহূর্তেই ভেসে উঠল সকালের স্মৃতি। সে স্মৃতি পুরো অস্তিত্ব জুড়েই আরিফ। হঠাৎ নিচ থেকে সবার শব্দ পাওয়া যাচ্ছে। মেঘ বলল, মিম তুই আয়, আমি নিচে যাই। সবার শব্দ পাওয়া যাচ্ছে, সবাই রেডি হয়ে নিচে গেছে। মিম, আচ্ছা যাও। বলেই মিম আয়নার সামনে নিজেকে দেখছে আর মনে মনে বলছে, মনে হচ্ছে কি যেন নেই। হঠাৎ এক গম্ভীর সুর ভেসে এলো, কপালে টিপ আর চুলে একটা ফুল। আকস্মিক ঘটনায় মিম হকচকিয়ে গেল। সামনে তাকালে দেখলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, চুলে একটি গোলাপ আটকে দিচ্ছে, যার প্রতিবিম্ব আয়নার সুস্পষ্ট। মিম ভূত দেখার মতো চমকে গেল, কাপা কাপা কণ্ঠে বলল, আপনি এখানে? আরিফ ড্রেসিং টেবিলের ওপর থেকে একটা টিপ নিয়ে মিমের কপালে পরিয়ে দিয়ে বলল, নাও পারফেক্ট। মিম হঠাৎ শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কি করেন? আরিফ, অনেক দিন হলো তোমার সাথে ঝগড়া করি না, তাই তোমাকে মিস করছিলাম। মিম, আমাকে মিস? আরিফ, না, তোমার ঝগড়া কি? আমার বয়ে গেছে তোমার মতো ঝগড়াটে মেয়েকে মিস করতে। মিম গাল ফুলিয়ে হনহন করে ছুটে গেল নিচের দিকে। আরিফ তাকিয়ে আছে মিমের যাওয়ার পানি। মিমের পায়ের নুপুরের শব্দ যেন তার মনে ঝড় তুলেছে বারংবার। আজ মেয়েটাকে একটু বেশি বড় বড় লাগছে। পরনে ভারী লেহেঙ্গা, দুহাত ভরা চুড়ি, হাতে মেহেদি, চোখে কাজল, খোলা চুলে রক্তিম গোলাপ, কপালে ছোট্ট একটা টিপ। আরিফের কাছে সৌন্দর্যের আরেক নাম মিম। মিম নিচে চলে আসলো, দেখলো সবাই রেডি। বাড়ির ছেলেরা জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরলে সবাই রওনা হবে তানভীরের বরযাত্রী হয়ে। মেঘ আজ একটু বেশি সেজেছে, তার একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। হঠাৎ বাড়ির মেন গেটে চোখ যেতেই দেখলো সবাই নামাজ পড়ে ফিরছে, কিন্তু আবির ভাই কই? তাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? মেঘের মনটা সহসাই খারাপ হয়ে গেল। মেঘ এতক্ষণ অপেক্ষায় ছিল, বাড়ি ফিরলেই বলবে, আহিয়ার আপু আমাকে কেমন লাগছে বলুন তো। কিন্তু তিনি কোথায়? হঠাৎ বাইকের শব্দে মেঘের হোশ ফিরল। দেখলো আবির হেলমেট খুললে বাইকটি পার্ক করছে। তার হাতে ছোট একটা শপিং ব্যাগ। আবির বাড়ির ভিতরে ঢুকে দেখলো বাড়ির মেয়েরা রেডি আর ছেলেরা সবাই যে যার মতন নামাজ পড়ে এসে রেডি হয়ে নিচ্ছে। মালিহা খান, কিরে আবির, এতক্ষণ কোথায় ছিলি? আবির, আম্মু একটা কাজ ছিল, নামাজের পর সেখানে গিয়েছিলাম। মালিহা খান, আচ্ছা ওপরে যা, রেডি হয়ে নে। আবির ওপরে গিয়ে 2 মিনিটের মাথায় মেঘকে ডাকছে। মেঘ হন্তদন্ত হয়ে ছুটল সেদিকে। এটা দেখে বাড়ির বড়রা মুচকি হাসল। হালিমা খান বলেই উঠলেন, এদের দেখলে মনটা জুড়িয়ে যায়।
মেঘ, কি হয়েছে আহিয়ার আব্বু? আবির দরজার দিকে তাকিয়ে দেখল মেঘ একটা নীল রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে। তানভীর যখন বন্যার জন্য শপিংয়ে গিয়েছিল তখন তানভীর একই রকম 3টা লেহেঙ্গা নেই। আগের মিম আর মেঘের জন্য নীল রঙের লেহেঙ্গা চয়েস করে দেয়, আর তানভীর বন্যার জন্য মেরুন কালারের লেহেঙ্গা চয়েস করে। নীল লেহেঙ্গাতে আবিরের অষ্টাদশীকে যেন আজ নীলপরি লাগছে। আবির কিছুক্ষণ তাকিয়ে থেকে পড়ল, আমার নীল পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না, যেটা গত পরশু আনলাম। মেঘ, আলমারিতে খুঁজলে কি করে পাবেন? আমি তো সব আগে আলমারি থেকে নামিয়ে গুছিয়ে রেখেছি। এই নিন, এখানে আপনার সব প্রয়োজনীয় জিনিস গোছানো আছে। আবির মেঘের পেছন থেকে কোমর আঁকড়ে ধরে বলল, আই নো মাই ব্লু ফেয়ারি, আমি আগেই দেখেছি। মেঘ, তাহলে পাচ্ছি না বলছে। পুরো কথা শেষ হওয়ার আগেই মেঘ অনুভব করলো আবির তার গলায় কিছু পরিয়ে দিচ্ছে। তারপর আয়নার সামনে গিয়ে নেশাক্ত কণ্ঠে বলল, দ্যাটস লাইক মাই স্প্যারো। মেঘ পিছনে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। আবির ঠোঁটের কোণে দুষ্টু হাসি এনে বলল, এবার ছাড়ো, না হলে আমার মতো পরিবর্তন হয়ে যাবে। নিজের সাজ নষ্ট করতে না চাইলে আমার থেকে দূরে থাকুন। মেঘ আবিরকে ছেড়ে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, জলদি রেডি হন, না হলে রেখে চলে যাব। আবির মেঘের বাচ্চামো দেখে মুচকি হাসল। তারপর আর একটা শপিং ব্যাগ মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটাতে বন্যার জন্য একটা নেকলেস আছে, তোমার পক্ষ থেকে তোমার বেস্টকে দিয়ে দিও। মেঘ বলল, আবির ভাই, আপনি সবার কথা কত ভাবেন। আমার তো মনেই ছিল না যে বেবিকে কিছু দিতে হবে। উফ, কে যে বলেছে চাচাতো বোনকে বিয়ে করতে? সারাদিন ভাই ভাই করে। এত ভাই ভাই করলে বাচ্চার বাপ কখনোই হতে পারবো না, আর আমার আহিয়াও আসবে না। হাইরে কপাল আমার। কমিউনিটি সেন্টারে আগে মেয়ে পক্ষ চলে এসেছে। বন্যা মেঘকে বারবার বলছে মেঘ যেন একটু আগে চলে আসে, কিন্তু মেঘ বরযাত্রী হয়ে আসবে। এটা নিয়ে বন্যার মনটা একটু খারাপ। ইতিমধ্যেই তামিম, মিষ্টি ও মিনাজরা চলে এসেছে। এতক্ষণ বন্যার সাথে ছবি তুলে এখন নিজেরা নিজেরা তুলছে। সবাই হাসি মজায় ব্যস্ত। একজন এসে বলল, বর এসেছে। কথাটা শুনে বন্যার বুকের মধ্যে থাকা হৃদয় নামক যন্ত্রটা ধপ করে লাফিয়ে উঠল। বুকের ভেতর অস্বাভাবিকভাবে ডিপ ডিপ করছে। তার এতদিনের জল্পনা কল্পনা পরিপূর্ণতা পাচ্ছে আজ। সবাই গেট ধরতে চলে গেল। কিন্তু এ কি মহা সমস্যা, এখানে বর কে? প্রায় 1000 জন যুবক ছেলে একই রকম শেরওয়ানি পরে বর বেশে দাঁড়িয়ে আছে। পাশের বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষেরা পাঞ্জাবি, পায়জামা, মহিলারা গায়ে বেগুনি রঙের শাড়ি, যুবতীরা নীল লেহেঙ্গা, মনে হচ্ছে মেরুন, সাদা, বেগুনি ও নীল রঙের এক টুকরো বাগান। মেয়ে পক্ষ পড়ল বিপাকে, বর কই? বিয়ে বাড়ির গেটের শোরগোল শুনে বন্যার বোন বলল, কি হয়েছে? রাকিব বলল, আপু আপনি ভেতরে যান, নতুন বিয়ানদের সাথে আমাদের কথা আছে। বন্যার বোন হেসে দিয়ে বলল, ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, কিন্তু বড়দের নিয়ে যেতে দাও। তোমরা দুষ্টুমি করো। বলেই বন্যার বোন সকল বয়োজ্যেষ্ঠদের নিয়ে ভেতরে বসলো। বন্যার ফ্যামিলি ছাড়া আর কেউ তানভীরকে চিনে না, যার ফলে বন্যার মামাতো খালাতো বোনেরা টেনশনে পড়ে গেছে। মিষ্টি, মিনহাজ ও তামিম মুখ টিপে হাসছে, কারণ আগে আবির ওদের ইশারায় চুপ থাকতে বলেছে। বন্যার এক মামাতো বোন বলল, আমাদের দাবি মেনে নিন আর ভেতরে যান। হঠাৎ বরপক্ষে সবাই একসাথে চিৎকার দিয়ে বলল, মানি না, মানব না, মানি না, মানব না। সাকিব জোরে বলল, পথ ছাড়ুন। সাকিবরা জোরে বলল, বেয়ান সাহেব। সাকিব, খিদা লাগছে। বাকিরা, বেয়ান সাহেব। সাকিব, বউ আমাদের। বাকিরা, বেয়ান সাহেব। বরপক্ষের স্লোগানে মুখরিত চারপাশ। বন্যা চুপি চুপি ছাদে চলে গেল। বন্যার চক্ষু চরক গাছ। এদের মাঝে আমার ভিলেন কই? বন্যা ভালো করে খেয়াল করে দেখল তানভীর সকলের পিছনে আবিরের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ তানভীরের সাথে চোখে চোখ পড়ল বন্যার। তানভীর চোখ মারল বন্যাকে। আবির বুঝতে পেরে মেঘকে নিয়ে অন্য সাইডে দাঁড়ালো। তানভীর এই সুযোগে বন্যাকে ফ্লাইং কিস দিল। বন্যাও তা হাত বাড়িয়ে কুড়িয়ে নিল। এদিকে রাসেল বলল, বেয়ান সাহেব, আপনাদের দাবি আমরা অবশ্যই মানব, কিন্তু তার আগে আমাদের একটা শর্ত আছে। মেয়েরা চিৎকার দিয়ে বলল, কি শর্ত? রাকিব বলল, আপনাদের বর খুঁজে বের করে সম্মানী নিতে হবে, আর যদি না পারেন তাহলে আমাদের নতুন ভাবিকে ডাকবেন। সে নিজে তার বরকে খুঁজে বের করবে এবং সে সম্মানী পাবে। যতই হোক, সে তো এখন থেকে আমাদেরই লোক। এটা শুনে সকল মেয়েরা ছড়িয়ে পড়ল বরযাত্রীর মাঝে। কিন্তু বর কই? সবাই তো বরের মতো দেখতে। শুধু দূরের এক কর্নারে গাড়ির সাথে হেলান দিয়ে ফোনে কথা বলছে নীল পাঞ্জাবি পড়ুয়া এক ছেলে।
সবাই আবিরের সামনে এসে জোরে একসাথে বলল, এটাই বর। আবির ওদের হঠাৎ চিৎকারে ফোনে কথা বলা রেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তারপর কিছুটা বুঝতে পেরে বলল, আপিরা, আমি নতুন বর না, আমার একটা পরীর মতো বউ আছে। মেয়েরা হতাশ হয়ে হার মানল। তারপর কয়েকজন মিলে বন্যাকে আনলো বর খুঁজতে। হঠাৎ আরিফ বন্যাকে দেখে আবার স্লোগান দিল, নতুন ভাবি, নতুন ভাবি। বাকিরা জিন্দাবাদ জিন্দাবাদ। বন্যা এসে সবার মাঝে গেল। দেখলো একটা ছেলে অন্য একজনের সাথে কথা বলছে। ছেলেটা শুধু পিছন দিক দেখা যাচ্ছে। বন্যা দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। তানভীর হতবাক। সামনে ঘুরে দেখল বন্যা। তানভীর মুচকি হেসে বলল, মাশাল্লাহ, আসমানের পরে নিচে নেমে এসেছে। বাকিরা সবাই হই বলে চিৎকার দিল। ছেলেরা আবার স্লোগান দিচ্ছে, আমাদের ভাবি জিন্দাবাদ। সন্ধ্যা 6টা বাজে। একটু আগে তানভীর বন্যার বিয়ে শেষ হলো। এখন দুজনকে একসাথে বসিয়ে রাখা হয়েছে। তখনই মেঘ, মিম, মিষ্টি এবং আরও কিছু মেয়ে একটি আয়না নিয়ে আসলো। দুজনের সামনে রেখে তানভীরকে বলল, বলো তো ভাইয়া, কি দেখছো? বন্যা লাজুক হেসে বলল, আমার রাজপুত্র, আমার ভিলেন। বিয়ে মাত্র 2টি অক্ষরের শব্দ, কিন্তু এর বিশালতা অনেক। যারা এই শব্দের গুরুত্ব বোঝে তারা জীবনে সুখী, আর যারা না বোঝে তাদের জীবনে নেমে আসে বিচ্ছেদ নামক কালো আধার। বিয়ে মানে একটা মেয়ের জীবনে সম্পর্কের সমীকরণ পরিবর্তন হওয়া, আপনকে পর করা আর পরকে আপন। এই মুহূর্তটা একটা মেয়ে কেবল উপলব্ধি করতে পারে। এই যে বন্যা এখন পাগলের মতো হাওমাও করে কাঁদছে। বারবার মা বোন ভাইকে বলছে, আমি যাব না, আমি ওই বাড়িতে যাব না, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না, প্লিজ তোমরা ওদের চলে যেতে বলো। আম্মু, ওই আম্মু, তুমি ওদের চলে যেতে বলো না, আমি কোথাও যাচ্ছি না। বন্যা কাঁদছে, হাওমাও করে কাঁদছে। আজ যেন তার চিৎকার কোনো বাদ মানছে না। বন্যার বোন বন্যাকে জড়িয়ে ধরে সেও হাওমাও করে কাঁদছে। বোন, ও বোন, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? তখনই বন্যার ছোট ভাই কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, আপু, তুই চলে যাবি? আমি কাকে নিয়ে ফুচকা খেতে যাব? কে আমাকে চকলেট এনে দেবে? বন্যার কান্না যেন আরও বেড়ে গেল। সেও তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। তার মা যেন আজ নিশ্চুপ, কাঠের পুতুলের মতো এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাবা পাশে দাঁড়িয়ে চোখ মুছে বারবার। হঠাৎ তার মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আকস্মিক ঘটনায় বন্যা জ্ঞানশূন্য হয়ে পড়েছে। ছুটে গেল মায়ের কাছে, বলল, আম্মু, ও আম্মু, কথা বলো, তোমার বন্যা চলে যাচ্ছে। বন্যা তোমাকে আর সকাল সন্ধ্যা জ্বালাবে না, ফুচকা খাওয়ার অনুমতি চাইবে না, বারবার বলবে না আজকে খাইয়ে দাও, কাল থেকে আমি খাবো। বন্যার কান্নায় প্রকৃতি যেন ভারী হয়ে উঠেছে। চারদিকটা কেমন থেমে গেছে। শুধু বন্যার আহাজারি শোনা যাচ্ছে। তানভীর দূর থেকে টলমল চোখ নিয়ে তাকিয়ে আছে। তার এই মুহূর্তে কিছুই বলার নেই। এটাই দুনিয়ার নিয়ম। মেঘসহ আরও কয়েকজন বন্যার মায়ের মুখে পানি ছিটিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরতে তিনি বন্যাকে জড়িয়ে ধরে বলল, মা, আমার মা, আমি আর নিজেকে সামলাতে পারছি না। তোকে ছাড়া কিভাবে থাকবো? তুই ছাড়া আমার ঘরটা শূন্য হয়ে যাবে। বলে উনি হাওমাও করে কাঁদতে শুরু করলো। হঠাৎ বন্যা তার মায়ের বুকে লুটিয়ে পড়ল। মেঘ দৌড়ে সামনে আসলো। চেষ্টা করলো জ্ঞান ফেরানোর, কিন্তু ফিরছে না। তখনই আবির বলে উঠল, মেঘ, মেঘ, ওর জ্ঞান ফেরানোর প্রয়োজন নেই, ফিরলেই আবার কাঁদবি। তার চেয়ে ভালো ওকে এভাবে নিয়ে চলি। তানভীর, শোন, তুই বন্যাকে কোলে করে গাড়িতে নিয়ে তুল। বন্যার বাবা বলে উঠল, কিন্তু বাবা। আবির তাকে থামিয়ে দিয়ে বলল, আঙ্কেল, টেনশন করিয়েন না, আমরা আছি তো, কোনো প্রবলেম হবে না। তানভীর বন্যার কাছে এসে বন্যাকে কোলে তুলে নেবে এমন সময় বন্যার বাবা দুহাত চেপে ধরে, বলল, বাবা, ও আমার অনেক আদরের মেয়ে, 2 হাতে ওকে অনেক যত্নে বড় করেছি। তুমি ওকে কখনো কষ্ট দিও না, আমার অবুঝ মেয়েটাকে দেখে রেখো। তানভীর, আঙ্কেল, আপনি প্লিজ এভাবে বলবেন না, আমি ওকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব, কোনো অভিযোগ করতে দেব না। বলে তানভীর বন্যাকে কোলে নিয়ে গাড়িতে বসলো। তারপর বরযাত্রী গাড়ি ছুটল আপন গতিতে আপন ঠিকানায়। কিছু লোক আগে বাড়িতে ফিরে গেছে, তারা বরণডালা সাজাতে ব্যস্ত। তখনই আদি দৌড়ে বাড়ির ভিতরে ঢুকলো, বলল, বউ এসেছে, বউ এসেছে। কথাটা শোনা মাত্রই মালিহা খান, হালিমা খান, আকলিমা খান, মাহমুদা খান সহ অনেক মহিলারা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মালিহা খানের হাতে রঙিন এক বরণডালা, যা নানান উপকরণে সাজানো।
বউ নিয়ে দরজায় আসতেই তারা বরণ করে ভিতরে ঢুকলো। সবাই আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকছে। তখনই হালিমা খান বলে উঠলেন, মিম, বৌমাকে তোর রুমে নিয়ে যা, আজ বৌমা তোর রুমেই থাকবে। দরজা দিয়ে ঢুকতেই এই কথা শুনে তানভীরের চক্ষু চড়ক গাছ। তানভীর মনে মনে আওড়ালো, আমার বউকে নিয়ে ওরা কোথায় যাচ্ছে? আবির তানভীরের কাঁধে হাত রেখে বলল, কি সম্বন্ধী ভাই, কেমন লাগছে? আমার কিন্তু এমনই লেগেছিল, কিন্তু তখন আপনি আমার পক্ষে কোনো প্রতিবাদ করেননি। তখন যদি প্রতিবাদ করতেন তাহলে আপনাকেও আজ এই দিন দেখতে হতো না। বলে আবির দাঁত কেলিয়ে হাসল। তানভীর মুখ ভোঁতা করে দাঁড়িয়ে আছে। ঠিকই তো, যেদিন মেঘ আর আবিরকে আলাদা করতে বলা হয়েছিল সেদিনও কিছু বলেনি, কিন্তু আবিরের সাথে মজা নিয়েছিল ঠিকই। আজ একই ঘটনা তার সাথে ঘটল। মিম বন্যাকে নিয়ে তার রুমে বসালো। ভাবলো বন্যা আপুর লাগেজটা নিয়ে আসি, আপুকে চেঞ্জ করতে বলবো। মিম বন্যার লাগেজ আনার জন্য দরজার দিকে যেতে শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খেল। চোখ তুলে উপরে তাকিয়ে দেখলো সামনে লাগেজ রাখা আরিফ দাঁড়িয়ে আছে। তার অভিব্যক্তি শান্ত, মনে হচ্ছে আরিফ আগেই জানতো মিমের সাথে ধাক্কা লাগবে, তাই সে চমকায়নি। কিন্তু মিম আকস্মিক ঘটনায় কিছুটা ভড়কে গেছে। নিজেকে ঠিক করে বলল, আমাকে দিন। আরিফ, কেন? আমার কি ভেতরে আসা বারণ? মিম, না আসলে তেমন কিছু না, ভেতরে আসুন। আরিফ ভিতরে আসতে আসতে বলল, ভাবি, আপনাকে ভাই খুব মিস করছে, বলেছে একটা কল দিতে। বন্যা কিছুটা লাজুক হাসলো। সেটা দেখে মিমও ঠোঁট টিপে হাসছে। তৎক্ষণাৎ বন্যার মনে পড়ল ফোনটা তো মেঘের কাছে। বন্যা বলল, আপনার ভাইকে বলুন আমার কাছে ফোন নেই, সেটা মেঘের কাছে। আরিফ বলল, ঠিক আছে, আমি ভাইকে বলে দেব, এখন যাচ্ছি। রুমটা সুন্দর, আমি কিন্তু আবার আসব। মিম কিছুটা রাগ নিয়ে কটমট করে তাকিয়ে আছে আর বলছে রুমটা মনে হয় তার। আরিফ যেতে যেতে আস্তে করে বলে উঠল, রুমের মানুষটা তো আমার। মেঘ, আবির ভাই, আপনি কেন বন্যার ফোনটা আনতে বলেছেন? আবির, তোকে এত কিছু বুঝতে হবে না, ফোনটা তোর কাছে রেখে দে। মেঘ, আপনি আর আমায় ভালোবাসেন না, আমি যাই বলি সেটা সোজা উত্তর দেন না। আবির ল্যাপটপে অফিসের কাজ করছিল, সেটা রেখে মেঘের দিকে ফিরে তাকালো। বলল, সামনে এসো, আমার কাছে এসো। মেঘ ভদ্রমেয়ের মতো আবিরের এক কথায় বিছানায় উঠে আবিরের মুখোমুখি বসল। আবির, ম্যাম, আর কতবার কতভাবে বললে আপনি বুঝবেন? আপনাকে ছাড়া আমি নিঃস্ব, আপনাকে ছাড়া এই আবিরের কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে। আবির মেঘের মুখটা সামনে রেখে নেশাক্ত কণ্ঠে বলল, মেঘ, তুমি নিজেও জানো না যে তুমি এক ভয়ঙ্কর নেশা, আর যে নেশায় আমি আসক্ত। মেঘের ঠোঁটে ঠোঁট ডুবালো। মেঘের চোখের কোণ বেয়ে পানি পড়ছে। আবির ভাই তাকে কত ভালোবাসে মেঘ বুঝতে পেরেছে। আজ অজান্তে আবির ভাইকে কষ্ট দিয়ে ফেলেছে সে। হঠাৎ আবিরের পিঠ খামচে ধরে আবিরকে সমর্থন করলো। তার স্প্যারোর সমর্থন বুঝতে পেরে কোমর পেঁচিয়ে ধরে আরেকটু সামনে আনলো। মুখ ডোবালো তার প্রিয়তমার ঘাড়ে গলায়। দুজন হারিয়ে গেল অন্য এক সুখ নদে। সকালবেলা বাড়ির সবাই নানান কাজে ব্যস্ত। আজ বউ ভাত, কিন্তু তানভীর চুপচাপ সোফার এক কোণে মুখ ভার করে আবিরের পাশে বসে আছে। আবিরের সাথে নীরব যুদ্ধ চলছে। তার যুদ্ধের টপিক, বন্যার ফোন কেন আবির নিয়ে রাখলো। কাল সারা রাত তানভীর ছটফট করেছে বন্যাকে এক নজর দেখার জন্য, কিন্তু কিভাবে তা জানাবে? বন্যার ফোন তো আবির মেঘকে দিয়ে রেখেছে। আবির মিটিমিটি হাসছে, সব বুঝতে পেরেও না বোঝার ভান করে বসে আছে। হঠাৎ চোখ গেল সিঁড়িতে। কলাপাতা রঙের একটা শাড়ি পরে বন্যা ওপর থেকে নামছে, সাথে মেঘ আর মিম। হঠাৎ করেই বুকের মাঝে একটা প্রশান্তির হাওয়া বয়ে গেল। তানভীরের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। বাড়িতে অনেক মেহমান। মালিহা খান, হালিমা খান, আকলিমা খান সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত। মেঘও মাঝে মাঝে কিছু কাজ করেছে। হঠাৎই মনে হলো তার মাথাটা কিছুটা ঘুরছে। অবশ্য আজকাল মাঝে মাঝে এমনটা হয়। মেঘ ডাইনিং টেবিলে বসে এক গ্লাস পানি নিতে চাইল, কিন্তু তখনই বিকট শব্দে কাচের গ্লাসটা নিচে পড়ে ভেঙে গেল। আকস্মিক ঘটনায় কেউ কিছু বুঝে ওঠার আগেই মেঘ ফ্লোরে লুটিয়ে পড়ল। মিম চিৎকার করে বলল, মেঘ আপু। আবির দৌড়ে এলো, বলল, মেঘ, এই মেঘ, তোমার কি হয়েছে? চোখ খোলো। মালিহা খান, হালিমা খান পানি নিয়ে ছুটে আসলো। আবির সেই পানি মেঘের চোখে মুখে ছিটিয়ে দিল। তানভীর তখনই ডক্টরকে কল দিয়ে আসতে বলল। আবির মেঘকে কোলে তুলে তার রুমে নিয়ে শুয়ে দিল। মেঘ শান্ত হয়ে বিছানায় শুয়ে আছে,
কিন্তু আবির ছটফট করে পুরো রুমে পায়চারি করছে আর ভাবছে ডক্টর আসতে কেন লেট হচ্ছে। মেঘের কিছু হবে না তো? ভাবতেই আবিরের হাত পা শীতল হয়ে আসছে। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান তানভীরকে ধমকাচ্ছে সে ডক্টরকে আবার কেন কল দিচ্ছে না। তখন মাহমুদা খান, আকলিমা খান মেঘের হাত পায়ে তেল মালিশ করছে। কোনো সারা শব্দ নেই। তখনই আরিফ বাহির থেকে পড়ল, আবির ভাইয়া, ডক্টর এসেছে, ভিতরে নিয়ে আসবো? আবির, আয়। ডক্টর ভিতরে এসে সবার উদ্দেশ্যে বলল, আপনারা প্লিজ রুমটাকে খালি করুন। এত মানুষের ভিড় রুগীকে আরও অসুস্থ করে তুলবে। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। রুমের বাইরে সবাই অপেক্ষা করছে। আবির টেনশনে ধপ করে বাইরের চেয়ারে বসে পড়েছে। হালিমা খান, মালিহা খান আহাজারি করছে, মেয়েটার কি হলো? সকালেই তো ভালো ছিল। তানভীর আবিরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। ইকবাল খান আবিরের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, কিছু হবে না। তখনই সবার উত্তেজনার অবসান ঘটিয়ে ডাক্তার বাইরে এসে বলল, মিস্টার খান, বাড়িতে নতুন মেহমান আসছে, মিষ্টিমুখ করাবেন না? আলী আহমেদ খান নিশ্চুপ। খুশিতে তার যেন ভাষা হারিয়ে গেছে। সে খুশিতে মোজাম্মেল খানকে জড়িয়ে ধরল। কাপা কাপা কণ্ঠে বলল, ভাই তুই শুনতে পাচ্ছিস? আমাদের ঘরে নতুন মেহমান আসছে। আমার আবির বাবা হবে। আমার বেগ মামুনির কোলে ছোট্ট দাদু খেলা করবি। তারপর আলী আহমেদ খান জোরে চেঁচিয়ে বলল, তোমরা জলদি মিষ্টির ব্যবস্থা করো। আমি আজকে পুরো মহল্লাকে মিষ্টিমুখ করাবো। তারপর ডক্টরকে জড়িয়ে ধরে বলল, আজ মিষ্টি না খাইয়ে তোকে যেতে দিচ্ছি না। আবির অবাকের চরম পর্যায়ে শূন্য চোখে তাকিয়ে আছে সবার দিকে। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার ছোট্ট মেঘের কোলে তার ছোট্ট আহিয়া আসবে। তানভীর আবিরকে জড়িয়ে ধরল, কংগ্রাচুলেশন ভাইয়া, অবশেষে তুমি আমায় মামা বানিয়েই দিলে। কিন্তু ছোট্ট পরি আমায় কি বলে ডাকবি, মামা নাকি চাচ্চু? আবির হাসল। হঠাৎ মেঘের কথা মনে হতেই আবির ভেতরে গেল। মেঘ একপাশ হয়ে শুয়ে আছে। কাঁপা কাঁপা হাতে মেঘের মাথায় স্পর্শ করে বলল, মেঘ তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আমি বাবা হতে চলেছি। আমার আহিয়া আসছে। মেঘ ঘুমাচ্ছে, তার এখন বিশ্রামের প্রয়োজন। তাই আবির আর সেখানে না বসে বাইরে চলে গেল। ইতিমধ্যে মেহমানরা চলে গেছে। বন্যার বাড়ির লোক মাত্রই গেল। তানভীর তাদের এগিয়ে দিতে গিয়েছে। খানবাড়ির প্রতিটা লোক আজ খুশি। মেঘ তাদের অনেক আদরের মেয়ে। এক সময় দৌড়ে ছুটে বেড়ানো মেয়েটাও আজ মা হবে। ভাবতেই খুশিতে মনটা ভরে যায়। আবির রাকিবকে ফোন দিয়ে তার ছেলে ও রিয়ার খোঁজ খবর নিল। অবশেষে মেঘের অসুস্থতার কথাও জানালো। রাকিব তো মহা খুশি। রাকিবের হাত থেকে জান্নাত ফোনটা কেড়ে নিয়ে বলল, ভাইয়া, আমার কিন্তু আবারও একটা ট্রিট পাওনা রইল। আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমরা ঠিক কতটা খুশি হয়েছি। মেঘ কোথায়? ওর সাথে একটু কথা বলা যাবে? আবির, আসলে ওর শরীরটা অনেক দুর্বল, তাই ডক্টর ওকে অল্প ডোজের স্লিপিং পিল দিয়েছে। গত 2 ঘন্টা যাবৎ ম্যাডাম ঘুমাচ্ছে। জান্নাত, ও আচ্ছা, আমি তো এখন হাসপাতালে আছি। আগামীকাল রিয়া ভাবিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা করতে যাব। আবির, ঠিক আছে, তুমি সময় করে এসো। এখন রাখছি। সন্ধ্যা 7টা বাজে। মেঘ আস্তে আস্তে চোখ খুলল। শরীরটা অনেক দুর্বল মনে হচ্ছে। ভাবছে হঠাৎ করে এমন মাথা ঘুরছে কেন? আমার কি কোনো বড় রোগ হলো? বন্যার ডাকে মেঘের ভাবনার সমাপ্তি ঘটল। বন্যা, ননদিনী, এখন কেমন আছিস? মেঘ, বেবি তুই? ভালো আছি, শুধু শরীরটা একটু দুর্বল, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বন্যা, তুই কতদিন হলো অসুস্থ? মেঘ, বেশি না, 10-15 দিন হলো শরীরটা বেশ দুর্বল, মাথাটা বেশ ঘুরায়। বন্যা, আবির ভাইকে জানিয়েছিলি? মেঘ, না, জানানো হয়নি। বন্যা, ওহ। হঠাৎ আবির রুমে এসে বন্যাকে দেখে বলল, তোমরা গল্প করো, আমি পরে আসছি। বন্যা উঠে দাঁড়িয়ে বলল, না ভাইয়া, আমাদের কথা বলা শেষ, আমি চলে যাচ্ছি। আপনি প্লিজ ভেতরে আসুন। বলে বন্যা মিমের রুমের দিকে ছুটল। আবির কিছুটা রাগের লুক নিয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ভয়ে ভয়ে বলল, আমার তো কিছু হয়নি, আমি সুস্থ আছি। কাজের চাপে মাথাটা একটু ঘুরে গিয়েছিল। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল, এদিকে আয়। মেঘ কাঁপা কাঁপা পায়ে বিছানা থেকে নেমে আবিরের সামনে দাঁড়ালো। মেঘ ভয়ে মনে মনে আওড়াচ্ছে, আল্লাহ, আজ আমি শেষ। বিয়ের পর প্রথম থাপ্পড়টা মনে হয় আজই খাবো। আল্লাহ গো, বাঁচাও। হঠাৎ আবির মেঘকে কোলে তুলে নিল। তা দেখে মেঘ তো আশ্চর্যের চরম পর্যায়ে। এটা কি হলো? আবির মেঘকে ঘোরাচ্ছে আর বলছে, মেঘ তুই জানিস না আজ আমি কতটা খুশি।
মনে হচ্ছে আকাশের চাঁদ বাড়িতে নেমে এসেছে। তুই নিজেও জানিস না তুই আমাকে কি দিয়েছিস। মেঘ অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর বলল, আমাকে প্লিজ নামান, আমি পড়ে যাব। আমার মাথাটা আরও বেশি ঘুরছে। কিন্তু আবির যেন আজ খুশিতে পাগল প্রায়। মেঘ বলল, পাগলামি না করে প্লিজ বলবেন কি হয়েছে। আবির, আহিয়ার আম্মু, অবশেষে আমাদের আহিয়া আসছে। মেঘ এ কথা শুনে স্তব্ধ হয়ে আবিরের চোখের দিকে তাকিয়ে আছে। সে যেন বিশ্বাস করতে পারছে না। তারপর আবার বলল, কি বললেন? আর একবার বলুন না প্লিজ। আবির মেঘের কানে ফিসফিস করে বলল, আমাদের আহিয়া আসার সময় হয়ে গেছে। নিজের যত্ন নিও প্লিজ। মেঘের চোখ টলমল করছে নোনা জলে। এটা কোনো কষ্টের কান্না নয়, কোনো বিষাদ ভরা কান্না নয়। এটা হলো সুখের কান্না, মা হওয়ার আনন্দের কান্না। মেঘ কাঁদতে কাঁদতে আবিরকে জড়িয়ে ধরল। আবিরের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, সত্যি আমাদের আহিয়া আসছে, আমি মা হব। আবির মাথা নেড়ে সে চিরচেনা সুরে বলল, স্প্যারো। মেঘ আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখল। ভালোবাসার পূর্ণতার মাঝে যতটুকু অপূর্ণতা ছিল তাও আজ পূর্ণ হলো। জীবন থেকে আর কিছু চাওয়ার নেই। আবির মেঘকে রেস্ট করার জন্য শুইয়ে দিতে চাইল, কিন্তু মেঘ বলল, আপনি কি ভুলে গেছেন আজ ভাইয়া আর বেবির বাসর রাত? আবির, না ভুলিনি। আমাকে এখন কি করতে হবে ম্যাডাম? মেঘ, আপনাকে কিছু করতে হবে না, আমি এখন সুস্থ আছি, আমি সব করে নেব। আবির মেঘের দিকে শান্ত হুমকি ছুঁড়ে বলল, বিছানা থেকে যদি এক পাও নামেন তাহলে আপনার পা কেটে গলায় ঝুলিয়ে দেব, মাইন্ড ইট। মেঘ ঠোঁট ফুলিয়ে বসে আছে। আবির মেঘের ফোলা ঠোঁটে চুমু এঁকে দিয়ে বলল, এক শর্তে যেতে পারবি, আমি সব সাজাবো, তুই শুধু পাশে বসে থাকবি। মেঘ ভেঙচি কেটে বলল, ঠিক আছে ঠিক আছে। আবির আর মেঘ তানভীরের রুমে গেল। গিয়ে দেখে আরিফ, রাসেল, সাকিব ও মিম আগে থেকে অপেক্ষা করছে। আবিরের নির্দেশনা মতে সবাই রুমটাকে সুন্দর করে সাজানো শুরু করেছে। আরিফ বারবার আর চোখে মিমের দিকে তাকাচ্ছে। মিম লজ্জায় অন্যদিকে ফিরে কাজ করছে। কয়েকবার আরিফের তাকানো দেখে সাকিব মনে হয় কিছুটা বুঝতে পেরেছে। তাই সাকিব আরিফকে বলল, কোনো দিকে না তাকিয়ে কাজ কর, পরের বাসরটা তোর সাজাবো। মিম কিছুটা লজ্জায় নেতিয়ে পড়ল। আরিফ কথাটা না শোনার ভান করে কাজ করে যাচ্ছে। আবির মেঘের খেয়াল রাখায় এতটাই ব্যস্ত যে এদিকে কি কথা হচ্ছে তা তার মস্তিষ্কে পৌঁছায়নি। মেঘ একটা চেয়ার টেনে বসে আছে। আবির কাজ করছে আর মেঘের সাথে কথা বলছে। আবির তো মেঘকে কোনো কাজে হাত লাগাতেই দিচ্ছে না। রুমটা সাজানো শেষে আরিফ, সাকিব, আবির ও রাসেল দরজার বাইরে চেয়ার নিয়ে বসে তানভীরের অপেক্ষা করছে। মেঘ আর মিম গেল বন্যাকে নিয়ে আসতে। বন্যাকে আজ শুভ্র রঙের শাড়ি পরানো হয়েছে। খোপায় কয়েকটা শুভ্র গোলাপ, ওষ্ঠে গোলাপে লিপস্টিক ও চোখে কাজল পরায় বন্যাকে আজকে শুভ্র রঙের রানী মনে হচ্ছে। মেঘ ডাকলো, বেবি, আমি চলে এসেছি, তোমার অপেক্ষার দিন শেষ, এখনই তোমাকে আমার ভাইয়ের রুমে নিয়ে যাব। বন্যা মেঘের কথা শুনে কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না। হঠাৎ বন্যার বুকে ধুকপুকানি অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাচ্ছে। কেন জানি ভয় হচ্ছে খুব। মেঘ বন্যাকে জড়িয়ে ধরল, বলল, বেবি, তোকে আজকে পুরো সাদা ফুলের রানী লাগছে। হঠাৎ মেঘের শব্দে বন্যার ধ্যান ভাঙল। বন্যা খপ করে মেঘের দুহাত চেপে পড়ল। দোস্ত, আমার খুব ভয় হচ্ছে, কেমন জানি লাগছে। মেঘ মুচকে হাসল আর বলল, এই সময় সবারই এমনটা হয়, তাই চাপ নিস না, আমার ভাইটা তোকে খুবই ভালোবাসে। মেঘ বন্যাকে নিয়ে তানভীরের রুমের খাটের মাঝখানে বসালো আর বলল, এখন থেকে এই রুম আর এই রুমের মানুষ দুটাই তোর। তানভীর বন্যার বাড়ির লোককে এগিয়ে দিয়ে এসে মোজাম্মেল খানের দেওয়া এক কাজে গিয়েছিল। এখন রুমের সামনে এসেই দেখে হরতাল। মনে মনে আওড়ালো, এরা ঠিকমতো বাসরটাও করতে দেবে না। দরজার সামনে গিয়ে বলল, কি সমস্যা, আমার রুমের সামনে কি? আরিফ দাঁত কেলিয়ে বলল, রুমের সামনে না, রুমের ভেতরে তোমার বউ যাবে, তার কাছে যেতে হলে আমাদেরকে পার করতে হবে। তানভীর, রুমটাও আমার আর বউটাও আমার, তাহলে তোদের কেন পার করব? সাকিব, কারণ তোমার বউয়ের কাছে যাওয়ার চাবিকাঠিটা আমাদের কাছে। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তানভীর হালকা হালকা ভেজা, ভেতরে গিয়ে চেঞ্জ করতে হবে, না হলে ঠান্ডা লাগবে। তাই বলল, কি চাস বল। রাসেল বলল, মাত্র 50,000 টাকা। শুনে তানভীরের মাথা ঘোরাচ্ছে। তানভীর বলল, ওরে, আমি সৎভাবে সরকারি চাকরি করি, আমার ব্যাংক ভর্তি টাকা নেই, 50,000 টাকা এখানে দিতে পারবো না।
তার চেয়ে ভালো 20,000 টাকা নে আর রাস্তাটা ক্লিয়ার কর। সবাই হেসে বলল, না না না, তা হবে না। আবির নীরব দর্শক, চুপচাপ সব দেখছে। হঠাৎ তানভীর আবিরকে ডেকে বলল, ভাইয়া তুমি ওদের কিছু বলো না প্লিজ। আবির একটা শয়তানি হাসি দিয়ে বলল, সম্বন্ধী ভাই, আপনি আমার বউয়ের বড় ভাই, আপনার বাসরে আমার থাকা মানায় না, আমি যাই ভাইয়া। বলে আবির শীষ বাজাতে বাজাতে চলে গেল। তানভীর শূন্য চোখে আবিরের যাওয়ার পথে তাকিয়ে আছে। অবশেষে কোনো উপায় না পেয়ে 50,000 টাকা দিয়েই রুমে ঢুকলো। বন্যা দরজা আটকানোর শব্দ পেয়ে ভীতু চোখে সামনে তাকালো। দেখলো তানভীর একটা শুভ্র পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। বন্যা চোখ নামিয়ে নিল। তানভীর এক নজর চারদিকে তাকালো। বেলকনির সামনের শুভ্র পর্দাগুলো মৃদু মৃদু দুলছে। পুরো ঘরটা সাদা গোলাপ, কাঠগোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। খাটের এক পাশে একটা টেবিলের ওপর অনেকগুলো মাটির প্রদীপ জ্বলছে, যার আলোয় দেখা যাচ্ছে গোল শুভ্র বিছানায় এক মায়াবী শুভ্রতার রানী বসে আছে। পরনে তার শুভ্র এক শাড়ি, খোপায় শুভ্র গোলাপ। তানভীর মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা তার অর্ধাঙ্গিনী, হৃদয় ব্যাকুল করা মায়াবিনী। তার কাজল পরা সমুদ্রের মতো গভীর চোখে সে ডুবেছে বহুবার। বন্যা খাট থেকে নিচে নেমে আসলো। নিচু হয়ে তানভীরকে সালাম করতে যাবে, ঠিক তখনই তানভীর তাকে উঠিয়ে সোজা করে দাঁড় করালো। বলল, তোমার স্থান পায়ে নয়, আমার এই বক্ষে। বলেই তানভীর তার বাবুকে আঙুলের ইশারা দিয়ে দেখালো। আবির মেঘকে খাইয়ে দিচ্ছে। মেঘ খেতে চায় না আর, কিন্তু আবির ধমকে খাওয়াচ্ছে। আবির হালকা রাগারেগি কণ্ঠে বলছে, একবার আমার আহিয়া আসুক, তারপর তোকে মেডিকেল নিয়ে বেঁচে দেব। স্টুডেন্টরা তোকে কঙ্কাল হিসেবে ইউজ করবে। মেঘ, আহিয়ার আপু, আপনি আমাকে কথা বলতে পারলেন? আবির, আমি তো সত্যি কথাই বলেছি। মেঘ, ঠিক আছে, আমি আপনার সাথে আর কথাই বলবো না। আমারটা আমি নিজেই খেয়ে নেব, দিন আমায়। আবির মুচকি হাসলো, বলল, পাগলি মেয়ে, এই যে খাইয়ে দিলাম, এটা কার পেটে গেছে, আমার নাকি তোমার? মেঘ ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আবির আবারও বলল, মেঘ, তুই কি জানিস, তোর এই রাগী মুখের ফোলা ঠোঁট দুটো আমার খুবই প্রিয়। মেঘ তাড়াহুড়ো করে বলল, না না, আমি একটুও রেগে নেই, খাইয়ে দিন। তানভীর, বন্যা, তুমি আমায় কখনো পায়ে ধরে সালাম করবে না। কখনো যদি খুব ভালোবাসতে ইচ্ছে হয়, তাহলে ওই বুকে মাথা রাখবি। আমার এই বুকটা তোমার জন্য সর্বদাই উন্মুক্ত। তুমি যে এই বুকের বাঁ পাঁজরে তৈরি। বলেই তানভীর বন্যাকে জড়িয়ে নিল। দুজনা শুনতে পাচ্ছে দুজনের বুকে ধুকপুকানি। বন্যার শরীরের অদ্ভুত এক মেয়েলি ঘ্রাণে তানভীর যেন নেশা ধরে যাচ্ছে। তানভীর নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল, বন্যা, অজু করে আসো, দুজনে একসঙ্গে উপরওয়ালার নিকট শুকরিয়া আদায় করব। বন্যা চলে গেল অজু করতে। তানভীর বেলকনিতে গেল। ঘন ঘন মেঘ ডাকছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজ আবহাওয়াটা খুবই চমৎকার। তানভীরের হঠাৎই ইচ্ছে হলো বৃষ্টিবিলাস করতে প্রিয় মানুষটার সাথে। সে রুমে গিয়ে দেখলো বন্যা অজু করে রুমে এসেছে। সেও গেল অজু করতে। তানভীর আর বন্যা মোহররবের নিকট শুকরিয়া আদায় শেষে তানভীর বলল, বন্যা চলো, আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাব। বন্যা বলল, কোথায়? গেলেই দেখবে। বলেই তানভীর বন্যার এক হাত মুঠো করে ধরেছে। দুজন ছাদে গিয়ে দাঁড়াতেই ঝিরিঝিরি বৃষ্টি মনকে শীতল করে দিচ্ছে। বন্যা আকাশের দিকে মুখ করে বৃষ্টির স্বাদ গ্রহণ করছে।